বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক গণিত, বাণীবন্দর মাধ্যমিক বিদ্যালয়। আমাদের আজকে আলোচনা করব রসায়নের চতুর্থ অধ্যায়ে এবং আলোচ্য বিষয় হচ্ছে মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম। আমরা সবাই জানি যে এই পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এই 118টি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম আমাদের একসাথে মনে রাখাটা একটু অসম্ভব। তো যদি আমরা সেই মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাই, তাহলে দেখা যাবে যে একই গ্রুপের মৌলসমূহের রাসায়নিক এবং ভৌত ধর্মসমূহ প্রায় একই রকম এবং একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সাথে সাথে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে। তো মৌলসমূহের সমগ্র ধর্মসমূহ সামগ্রিকভাবে মনে রাখার জন্য কয়েকটি ক্যাটাগরিতে সুবিধাজনকভাবে আলোচনা করা হয়। সেই অনুযায়ী এখানে আমরা কতগুলো ক্যাটাগরি লিখেছি, যে মৌলসমূহের ধাতব ও অধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এই সবগুলোই কিন্তু মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম। তো আমরা প্রথমেই আসি ধাতব এবং অধাতব ধর্ম। এখন মৌলসমূহের ধাতব এবং অধাতব ধর্ম জানার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে ধাতু এবং অধাতু আসলে কি। আমরা জানি যে ধাতু হচ্ছে যে সকল মৌল বিদ্যুৎ এবং তাপ সুপরিবাহী এবং ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে আয়নিত হতে পারে, তাদেরকে আমরা ধাতু বলি। আর যে সকল মৌল তাপ ও বিদ্যুৎ অপরিবাহী এবং ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে আয়নিত হতে পারে, তাদেরকে আমরা অধাতু বলি। এই যে ধাতুসমূহের ইলেকট্রন ত্যাগ করার যে একটা ধর্ম, অর্থাৎ যে ধর্মের জন্য ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে, সেই ধর্মটাকে আমরা বলবো ধাতব ধর্ম। আর অধাতুগুলো যে ধর্মের জন্য ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে আয়নিত হয়, সেই ধর্মটাকে বলবো আমরা অধাতব ধর্ম। একটা পর্যায়ে মৌলসমূহের ধাতব ও অধাতব ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। কিভাবে সেটা আমরা একটু দেখি। যে এখানে দ্বিতীয় কতগুলো পর্যায়, দুটা পর্যায় এবং দুটা গ্রুপ লেখা আছে। যে আমরা প্রথম পর্যায়ের দিকে যদি খেয়াল করি, দেখা যাবে লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। এই মৌলগুলো যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে তাদের ধাতব ধর্ম ক্রমান্বয়ে হ্রাস পাবে, অধাতব ধর্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, হ্রাস পাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি ধাতুসমূহ সাধারণত একটি, দুটি এবং সর্বোচ্চ 3টি ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং অধাতুসমূহ একটি, দুটি এবং সর্বোচ্চ 3টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন এরা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে আয়নিত হতে পারে এবং অক্সিজেন, ফ্লোরিন এবং নাইট্রোজেন এর ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে আয়নিত হতে পারে। আর এই যে ধাতু এবং অধাতু, এর মাঝে কিছু মৌল রয়েছে যারা ক্ষেত্র বিশেষ ধাতু এবং অধাতু ন্যায় আচরণ করে, যাদেরকে আমরা বলি অপধাতু। যেমন কার্বন এবং সিলিকন রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে একই পর্যায়ের বাম দিক থেকে যদি ডান দিকে যায়, মৌলসমূহ ইলেকট্রন ত্যাগ করার ইলেকট্রন
ত্যাগ করার প্রবণতাটা কমতে থাকে, তার মানে হচ্ছে ধাতু থেকে অধাতুতে পরিণত হতে থাকে। ওকে, তো এরপরে আমরা দেখব দ্বিতীয় নম্বর, যে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে একটি পর্যায়বৃত্ত ধর্ম এবং একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পায় এবং একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আচ্ছা, এই ব্যাপারটা আমরা বোঝার জন্য এখানে আমি কয়েকটা মৌল লিখে রেখেছি। পর্যায় 2 এর কিছু মৌল রয়েছে এবং গ্রুপ 1 এর কিছু মৌল রয়েছে। আমরা এটা নিয়ে একটু দেখি যে পর্যায় 2 লিথিয়াম, নাইট্রোজেন এবং ফ্লোরিন নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণী বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাচ্ছি তখন তাদের পর্যায়, একই পর্যায়ে নতুন নতুন ইলেকট্রন প্রবেশ করছে। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় একই শক্তি স্তরে নতুন নতুন ইলেকট্রন প্রবেশ করছে, কিন্তু শক্তি স্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। আর এই ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আর আমরা এটা জানি যে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ থাকে। যেহেতু বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অতএব বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় এই স্থির বিদ্যুৎ আকর্ষণটাও বৃদ্ধি পাবে এবং স্থির বিদ্যুৎ আকর্ষণটা বৃদ্ধি পাওয়ার কারণে এর শেষ কক্ষপথটা কিছুটা নিউক্লিয়াসের দিকে চলে আসবে, যার ফলে পরমাণুর আকারটা ক্রমান্বয়ে হ্রাস পায়। অর্থাৎ লিথিয়ামের যে আকার, ফ্লোরিন আকার, তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে যে লিথিয়ামের শেষ কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন আছে আর ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। অতএব নিউক্লিয়াস থেকে লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যবর্তী যে আকর্ষণ, সেই তুলনায় ফ্লোরিনের নিউক্লিয়াস এবং শেষ কক্ষপথে ইলেকট্রনের, অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং শেষ কক্ষপথে ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণটা অনেক বেশি হওয়ার কারণে তার শেষ কক্ষপথটা কিছুটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে এবং যার কারণে এর পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্বটা কমে গেছে। অতএব আমরা বলতে পারি যে পর্যায় সারণীর বাম দিক থেকে যদি ডান দিকে যাই, পরমাণুর আকার ক্রমান্বয়ে ছোট হতে থাকে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। একইভাবে আমরা যদি একটা গ্রুপ চিন্তা করি, যেমন গ্রুপ 1 এ যারা আছে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, যদি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আমরা নামি, তাহলে দেখা যাবে এর বাইরের কক্ষপথে নতুন একটা শক্তি স্তর যোগ হচ্ছে। যেমন লিথিয়ামের শক্তি স্তর, প্রধান শক্তি স্তর হচ্ছে 2টা, সোডিয়ামের আছে 3টা, পটাশিয়ামের আছে 4টা। তার মানে কি হচ্ছে যে বাইরের দিকে একটা নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে। এখন এই নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে এদের ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এই ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে, ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তাদের মধ্যবর্তী যে আকর্ষণ, সেই আকর্ষণের কারণে এই মৌলসমূহ যতটুকু হ্রাস পাচ্ছে, নতুন একটা শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে তার চেয়ে বেশি পরিমাণ ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে উপর থেকে নিচের দিকে আসার কারণে পরমাণুর আকার বৃদ্ধি পায়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পায়। তার মানে আমরা কি জানলাম যে পর্যায় সারণী একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যদি আমরা নামি, তাহলে তাদের আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বৃদ্ধি পায়, অর্থাৎ তাদের পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পায়। ওকে, এরপরে আসি আমরা 3 নম্বর, আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটা কি? আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা যদি আমি দিতে যাই, আয়নীকরণ শক্তিটা হচ্ছে 1 মোল গ্যাসীয় পরমাণুর
সর্বশেষ কক্ষপথ থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে এক মোল ধনাত্মক আয়নে আয়নিত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ এই সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেটাকে সরিয়ে নিয়ে ধনাত্মক আয়নে আয়নিত করতে আমার যেই পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেই শক্তিটাকেই বলবো আমরা আয়নীকরণ শক্তি। আর আয়নীকরণ শক্তিটাও হচ্ছে একটা পর্যায়ভিত্তিক ধর্ম। অর্থাৎ আমি যদি একটা পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে কেন বৃদ্ধি পাবে, প্রশ্ন আসে যে কেন আসলে বৃদ্ধি পাবে। তাহলে আমাদের আবার একটু পিছনে ফিরে যেতে হয়, কারণ আমরা একটু আগেই জেনেছি যে একই পর্যায়ে বাম দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে তাদের শক্তি স্তর বৃদ্ধি পায় না, কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। আর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তাদের মধ্যবর্তী অর্থাৎ নিউক্লিয়াসের যে প্রোটন থাকে সেই প্রোটন এবং শেষ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ শক্তিটা অনেক বেশি থাকে, অনেক প্রবল থাকে, যার জন্য খুব সহজেই ইলেকট্রনটাকে সরিয়ে ধনাত্মক আয়নে আয়নিত করা যায় না। এই জন্য পরমাণুর আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তির মান তত বেশি হবে। যেহেতু একটা পর্যায়ে ডান দিকের মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ অনেক কম অর্থাৎ আকার অনেক ছোট, অতএব তার আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। তার মানে পর্যায় সারণীর বাম দিক থেকে যদি আমি ডান দিকে যাই তাহলে দেখা যাবে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাচ্ছে। একইভাবে আমি যদি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামি তাহলে দেখা যাবে আয়নীকরণ শক্তির মান হ্রাস পাচ্ছে। আচ্ছা, এই হ্রাস পাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যখন আমি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামবো, আমরা কিন্তু আগেই বলেছি যে উপর থেকে নিচের দিকে নামার কারণে পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে, কারণ নতুন নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে। এই যুক্ত হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্বটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে তাদের মধ্যবর্তী অর্থাৎ নিউক্লিয়াস এবং শেষ কক্ষপথের ইলেকট্রনের মধ্যবর্তী যে আকর্ষণ সেটাও অনেক কম, এবং সেটা কম হওয়ার কারণে খুব সহজেই ইলেকট্রনটাকে সরিয়ে মৌলগুলোকে ধনাত্মক আয়নে আয়নিত করা যায়। সেই জন্য আমরা বলতে পারি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যদি নামি তাহলে আকারটা যেভাবে বৃদ্ধি পায় আয়নীকরণ শক্তির মানটা হ্রাস পায়। তার মানে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলসমূহের সক্রিয়তা বৃদ্ধি পায়, অর্থাৎ খুব সহজেই সে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে আয়নিত হতে পারে। আচ্ছা, এই গেল আয়নীকরণ শক্তি। এখন আসি আমরা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা কি? ইলেকট্রন আসক্তিটা হচ্ছে আয়নীকরণ শক্তির কিছুটা বিপরীত। কিরকম? যে এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন যোগ করলে যেই পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। তার মানে আরেকটু সহজ করে যদি বলি যে অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে আয়নিত হতে যে ঋণাত্মক আয়নে আয়নিত হলে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটাও একটা পর্যায়ভিত্তিক ধর্ম, অর্থাৎ আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকবে। আয়নীকরণ শক্তির মান কি ছিল? যে বাম দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে সেটা আয়নীকরণ শক্তির বেলায়ও কিন্তু বাম দিক থেকে ডান দিকে যদি আমি যাই তাহলে শক্তির মানটা বাড়বে। ইলেকট্রন আসক্তি সেটাও কিন্তু বাম দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে আমার ইলেকট্রন আসক্তিটা বাড়বে, কিন্তু দুই জিনিস এটা মাথায় রাখবে। কারণ আয়নীকরণ শক্তির বেলায় হচ্ছে ইলেকট্রন শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরিয়ে নিতে যে শক্তির প্রয়োজন হবে, আর ইলেকট্রন আসক্তির বেলায় হচ্ছে যে একটা ইলেকট্রন প্রবেশ করলে যেই পরিমাণ শক্তি বিমুক্ত হবে সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। এখন সেটা কিভাবে? যে একই পর্যায়ে যখন আমি বাম দিক থেকে ডান দিকে যাব পরমাণুর আকারটা আস্তে আস্তে ছোট হবে এবং নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং শেষ কক্ষপথে ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণটা অনেক প্রবল থাকবে,
যার জন্য খুব সহজেই ইলেকট্রন প্রবেশ করানো যায়। কারণ ইলেকট্রনের প্রতি তার একটা অন্য ধরনের একটা আকর্ষণ থাকে, যে আকর্ষণের কারণে সে খুব সহজেই ইলেকট্রনটাকে গ্রহণ করে নেয়। এই জন্য পর্যায় সারণীর বাম দিক থেকে যদি ডান দিকে আমি যাই তাহলে ইলেকট্রন আসক্তির মান বাড়বে। একইভাবে যদি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আমি নামি তাহলে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে এটা যেহেতু আকারের সাথে সম্পর্কিত, আর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যদি নামি তাহলে আকারটা কি হবে? বৃদ্ধি পাবে। আকারটা বৃদ্ধি পেলে আমরা জানি যে পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে ইলেকট্রন আসক্তির মান তত কমবে। যেহেতু এই গ্রুপে অর্থাৎ আমাদের এখানে ফ্লোরিন, হ্যালোজেন যেটাকে আমরা বলি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মৌলগুলোর মধ্যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। কারণ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই হ্যালোজেনগুলোর মধ্যে সবচেয়ে আকার ছোট হচ্ছে ফ্লোরিনের। আর আকার ছোট হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের মধ্যবর্তী যে আকর্ষণ সেটা অনেক প্রবল থাকে। ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের আকর্ষণটা আরো বেশি প্রবল। এই প্রবল হওয়ার কারণে ক্লোরিনের চেয়ে ফ্লোরিনটা খুব সহজেই কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে, যার জন্য ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা অনেক বেশি। তো এই গেল ইলেকট্রন আসক্তি। এরপরে আসো তড়িৎ ঋণাত্মকতা। এখন তড়িৎ ঋণাত্মকতা বোঝার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সমযোজী যৌগ। এখন সমযোজী যৌগটা আসলে কি? সমযোজী যৌগ হচ্ছে যেই যৌগটা সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়। এখন সমযোজী বন্ধনটা কি আসলে? সমযোজী বন্ধন হচ্ছে যেই বন্ধনে ইলেকট্রন, অর্থাৎ যেই বন্ধনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়, যেই বন্ধনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয় সেই বন্ধনটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। আর এই সমযোজী বন্ধনে যে যৌগটা তৈরি হয় সেই যৌগটার নাম হচ্ছে সমযোজী যৌগ। যদি আমি একটা উদাহরণ দিই, আমরা সবাই জানি পানির সংকেত হচ্ছে H2O, এটা একটা সমযোজী যৌগ। কিভাবে? দেখো, অক্সিজেনের শেষ কক্ষপথ, আমি শুধু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা লিখতেছি। এটা হচ্ছে অক্সিজেন। আমরা জানি প্রত্যেক গ্যাসের অণুগুলো দ্বিপরমাণু, সেজন্য O2 লিখেছি। অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 6টি। আচ্ছা, 6টি যদি হয়, এই 2, 4, 5, 6, সে কি করবে? 2টা হাইড্রোজেন গ্রহণ করবে। এখানে সংকেত থেকেই দেখা যায় যে 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি তৈরি হয়। সে আরেকটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে, এটা হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে H2 হাইড্রোজেন। তার মানে কি হলো? যে তারা ইলেকট্রন শেয়ার করে তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন তৈরি করবে। তো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই পানির অণুটা, একটা পানির অণু গঠিত হয়, অর্থাৎ একটা যৌগ তৈরি করে পানি। তো এখানে এখানে যে বন্ধনটা, অর্থাৎ ইলেকট্রন শেয়ার, হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন অক্সিজেনের একটা ইলেকট্রনের সাথে শেয়ার করে এখানে যে বন্ধনটা তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। এক কথায় যদি বলি যে সমযোজী বন্ধনের মাধ্যমে যেই যৌগ গঠন হয় সেটাই হচ্ছে সমযোজী যৌগ। এখন এই সমযোজী যৌগের যে শেয়ারকৃত যে 2টা ইলেকট্রন, সেটা থাকার কথা হচ্ছে এই 2টা অধাতুর মাঝামাঝি। আর সমযোজী বন্ধন সাধারণত এই যে অধাতুর ক্ষেত্রেই তৈরি হয়। আর এই অধাতু দুইটার মাঝামাঝি অবস্থানেই কিন্তু শেয়ারকৃত ইলেকট্রন দুটো থাকার কথা। কিন্তু সমস্যাটা কোথায়? দেখো, এই যে শেয়ারকৃত ইলেকট্রন, এই শেয়ারকৃত ইলেকট্রনটাকে অক্সিজেন কিছুটা টেনে তার নিজের দিকে নিয়ে আসে, যার ফলে অক্সিজেনটা আংশিক ঋণাত্মক আয়নে আয়নিত হয় এবং হাইড্রোজেনটা আংশিক ধনাত্মক আয়নে আয়নিত হয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে পরমাণুর আকার যত ছোট হবে, পরমাণুর আকার যত ছোট হবে তড়িৎ ঋণাত্মকতা মান তত বেশি হবে। অর্থাৎ একই পর্যায়ে আমি বাম দিক থেকে যদি ডান দিকে যাই, পরমাণুর আকার ছোট হতে থাকে, আর পরমাণুর আকার ছোট হওয়ার কারণে তার তড়িৎ ঋণাত্মকতার মানও বেশি হয়। অর্থাৎ
তারা যে বন্ধন সমযোজী বন্ধনটা তৈরি করবে সেখানে যে ইলেকট্রনটা শেয়ার করবে সেটা সে তার নিজের দিকে টেনে নিয়ে আসবে। তার মানে আমরা বলতে পারি তড়িৎ ঋণাত্মকতাও কি একটি পর্যায়ভিত্তিক ধর্ম। আসলে পর্যায় সারণীর এই যে পর্যায়ভিত্তিক ধর্ম এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আশা করি তোমাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি। তারপরেও তোমরা একটু বাসায় স্টাডি করবা, বইটা একটু দেখবা, এবং এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারো বা আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে আর একটু সচেতনভাবে চলাফেরা করবে। এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।